প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আসলে একটু আগে নাইম ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম, যে নাইম ভাই বলছিলেন যে কি বিষয় নিয়ে আলাপ করবেন। আমি জানি যে আজকে বাংলাদেশে আলাপ করার মতো আসলে বিষয় এখন একটাই, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এখনো মন্ত্রী আছেন কাগজে কলমে, কারণ ওনাকে অপসারণের সিদ্ধান্ত হয়েছে বলে আমরা শুনেছি, কিন্তু সেটা কার্যকর হবে আশা করি প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দুদিন আগে নিউ ইয়র্কে যে কথা বলেছেন, ইসলাম ধর্মকে কটাক্ষ করে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, তাবলিগ জামাতের বিরোধিতা করে এবং প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে তাচ্ছিল্য করে, সব মিলিয়ে উনি যা বলেছেন সেটা নিয়ে গত কদিন ধরেই সারা দেশে এবং দেশের বাইরে যেখানেই বাংলাদেশের মানুষ আছে সব জায়গায় তুমুল আলোচনা। এবং আমরা কালকেই অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্ত হয়েছে। আজকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন যে তাকে অপসারণের সিদ্ধান্ত হয়েছে এবং সেটি প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে কার্যকর হবে। এদিকে এই বিষয় নিয়ে আসলে সব রাজনৈতিক দল, বিভিন্ন ইসলামিক সংগঠন তুমুল তর্ক বিতর্ক, তাকে গ্রেপ্তারের দাবি, নানা রকমের বিতর্ক। এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিতর্কের অনেকগুলো মাত্রা, একটা তো রাজনৈতিক বিতর্ক যে তাকে অপসারণ করা ইত্যাদি ইত্যাদি, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিতর্ক শুরু হয়েছে যে উনি যা বলেছেন সেটা ওনার মত প্রকাশের স্বাধীনতা, এর প্রতিবাদ করার ওনার মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ কিনা, সেই মত প্রকাশের স্বাধীনতাটা কতটুকু, সেই বিষয়টিও উঠে এসেছে। তো ফলে আমরা আজকে এই রাজনৈতিক এবং এই বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা, এই দুটো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে অতিথি আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আপনারা সবাই চেনেন, প্রায় প্রতিদিনই নাইম ভাই একাধিক টক শোতে উপস্থিত থাকেন। আজকেও আমার এটি সেকেন্ড, আর এক একটি হয়েছে, সেটি রাতে আশা করি আপনারা প্রচার দেখতে পাবেন। নাইম ভাই, আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনি মানে ইয়েতে আছেন, গতি জড়তায় আছেন, অলরেডি কথা বলতে বলতে ফ্লোতে আছেন আপনি। এই পুরো বিষয়টিকে আমরা অনেকগুলো অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো আশা করি, একটা রাজনৈতিক আর একটা হলো যে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশনস, সেটা আপনার কাছে একটু প্রাথমিক একটা ধারণা নিয়ে নিই যে এই যে গত কদিন ধরে যে আলোচনা হচ্ছে এবং উনি যা বলেছেন। আচ্ছা, একটা জিনিস একটু, যে লতিফ সিদ্দিকী আসলে কি বলেছিলেন সেটা প্রায় সবাই মুখস্থ হয়ে গেছে, তবু আরেকবার মানে ওনার মুখের ভঙ্গি, এক্সপ্রেশনটা দেখার জন্য আরেকবার দেখা যেতে পারে, ভালো হবে, খুবই ভালো হবে। আমরা লতিফ সিদ্দিকীর ইয়েটা একটু আমরা একটু দেখি যে কি বলেছিলেন উনি সেখানে। 20 দলীয় জোটে জরুরি সভা অনুষ্ঠিত হয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। বুধবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানান। জনগণের যে রোষ সৃষ্টি হয়েছে, সেই রোষ থেকে বাঁচার জন্য তারা একটা ধূম্রজাল সৃষ্টি করছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, লতিফ সিদ্দিকীর ধর্মবিরোধী বক্তব্যের বিরোধিতা করে দলের স্থায়ী কমিটির বৈঠকে তীব্র ঘৃণা প্রকাশ করা হয়েছে। তার এই বক্তব্য কোটি কোটি মানুষের মনে চরম আঘাত এনেছে। এ মন্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রকৃত চেহারা প্রকাশ পেয়েছে। সরি, আমরা আসলে লতিফ সিদ্দিকীর বক্তব্যটি দেখার চেষ্টা করবো, সংগ্রহের চেষ্টা আছে, একটু হয়তো ভুলে হয়েছে, তবু আপনার কাছে একটু শুনি, পরে আমরা আরেকবার আমরা শুনতে চাইবো। ওনার প্রত্যেকটা মানে কথাটি তো আলাদা আলাদা মাত্রা আছে, তবু আপনার কাছে একটু। প্রথমত আমি তার যে মত প্রকাশের স্বাধীনতা, এটা তিনি মত দিচ্ছিলেন না, তিনি কে মত দিতে পারে, মত দিতে পারে একটা স্বাধীন ব্যক্তি। উনি স্বাধীন ব্যক্তি না, উনি সরকারের একজন মন্ত্রী, উনি সাধারণ নাগরিক না, উনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে উনি মতামত দিতে পারে। আচ্ছা, মতামতটাও দিতে পারে একটা প্রাইভেট স্ফিয়ারে, মতামত প্রাইভেট স্ফিয়ার। এখন মনে করেন পাবলিক স্ফিয়ারে যখন দিবেন, তখন আপনাকে দেখতে হবে আপনার শব্দ বাক্যগুলি কি মতের পর্যায়ে পড়ে কিনা। পাওয়া গেছে লতিফ সিদ্দিকীর বক্তব্যটা পাওয়া গেছে, একটু শুনি, তারপরে আপনার। আমি কিন্তু হজে আর তাবলিগ জামাতের দুইটার ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামের যত বিরোধী, তার চেয়ে হজের এবং তাবলিগের বিরোধী। যে কত ম্যান পাওয়ার নষ্ট হয়, কত ম্যান পাওয়ারটা নষ্ট হয় তোমরা বিবেচনা করে দেখো। হজের জন্য 20 লক্ষ লোক আজকে সৌদিতে গেছে, এদের কোনো কাম নাই, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না, শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে, হ্যাঁ, দেশের টাকা নিয়ে যে ওদের দিয়ে আসতেছে।
এভারেজে যদি আমার বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক যায়, 5 লাখ করে টাকা যদি খরচ হয়, তাহলে কত টাকা হইল? 500 কোটি বোধ হয়, আমি অঙ্ক জানি না। আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ খুব বুদ্ধিমান জ্ঞানী লোক। তিনি দেখেছেন এই ডাকাত খুনি জাজিরাতুল আরবে, যেখানে কোনো ফসল উৎপাদন হয় না, এই শালা পেটকা চলবো কি করে? তাই একটা ব্যবস্থা করেছেন যে সারা পৃথিবীর তার বিশ্বাসী লোকরা ওখানে যাবে ওই হনুমান করে দিয়ে আসবে। আর দ্বিতীয় হচ্ছে একটা জামাত, কি তাবলিগ জামাত, মিনিমাম 20-25 লক্ষ লোক এক সময় ওখানে উপস্থিত হয়। নিজেদের তো কর্মসময় নষ্টই, সারা দেশের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। রাখো না নিয়ে খালি তোমার প্রশ্ন করার ইচ্ছা, এত প্রশ্ন করে। আমি তো তোমার মতে কথা বলবো না, আমি আমার মতে কথা বলবো। তোমার হলে হবে, না হলে না হবে। আমি কিন্তু তোমাকে ডাকি নাই, তুমি টাঙ্গাইলের ছেলে, তাহলে তুমি কি জন্য আসবে? আমি টাঙ্গাইলের ছেলে মেয়েদের সাথে কথা বলবো। তুমি যদি শুনতে চাও চুপ করে শোনো। তুমি একটা প্রশ্ন করতে আমি তোমার সাথে শোনো। আমি সাংবাদিকের পণ্য হবার জন্য এখানে আসিনি। তুমি তো এটা বিজনেসের জন্য আমার সাথে কথা বলতে আইসো, নিমন্ত্রিত অতিথি হিসেবে চুপচাপ হয়ে থাকবে। তুমি তো এগুলো লেখবা, তাতেও কিন্তু কিছু আসে যাবে। তুমি আমার সাথে দুর্ব্যবহার করেছি, আমি কিন্তু তোমার সাথে দুর্ব্যবহার করি, তুমি আমার সাথে দুর্ব্যবহার করছো। আমি একটা বয়স্ক মানুষ, তুমি এসে বারবার প্রশ্ন করতেছো, হাত তুলতেছো। আমরা একবার শুনলাম যে জয় ভাই সারা দেশে ওয়াইফাই নেটওয়ার্ক করার একটা চিন্তা ভাবনা করতেছে, সেটার অগ্রগতি আপনারা কিভাবে দেখতেছেন? জয় ভাইকে সে করার কে, মানে ওনার একটা প্ল্যান, আমরা নিউজ সেইটা বলো, ওনার একটা প্ল্যান। তুমিও সেই প্ল্যানটা করতে পারো, সিদ্দিকুর রহমানও করতে পারে, সেও করতে। নেমবে আমরা একটু মানে 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 এক্সপ্রেশনটা বোঝার জন্য ওনার মুখভঙ্গি সব কথা ভালো বোঝা যায়। হ্যাঁ, কথা বলতে আমি শুধু প্রথমেই বলি, আমি যেটা আলোচনা শুরু করছিলাম যে এটা তার মত প্রকাশের স্বাধীনতার দাবিটা এখানে প্রযোজ্য হবে কিনা, এটা আপনি দেখেন। একজন সাংবাদিক একটা প্রশ্ন করছিল, তাকে কিভাবে বসিয়ে দেওয়া হলো যে আমি তোমার মতো কথা বলতে আসি না, আমি আমার মতো কথা বলতে, আমি সাংবাদিকের জন্য পণ্য হতে রাজি না। সো এটা মত প্রকাশ না, এটা অ্যাগ্রেশন। হি ওয়াজ অ্যাগ্রেসিভ, ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ অ্যাগ্রেশন। এইভাবে এটা এর বডি ল্যাঙ্গুয়েজ এবং শব্দগুলিও যদি আপনি বিশ্লেষণ করেন, আমি মনে করি যে উই আন্ডারস্ট্যান্ড। তো এটা মানে অন্যের মানে মনে আঘাত দেয়, এটা মত প্রকাশ না, এটা আঘাত। কারণ আমি যদি আঘাত পাই, এটা তাকে কনসিডার করতে হবে। এখন এর বাইরেও এই বক্তব্যটা কিন্তু কেবলমাত্র ইসলাম বিরোধী না। এখন ব্যাপারটা হয়ে গেছে হজের কথা বলাতে বাকিগুলি লঘু মনে হচ্ছে। কিন্তু আমি আপনাকে অনেস্টলি বলি, মানে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ে কোনো কিছু না বলতো, শুধু টক মারানিটা আপনারা ওইভাবে দেখেন না। ওনারা যেখানে যেভাবে টক মারানিটা বলেছেন, তার আগে আরেকটা মারানি বলেছেন, খুবই খারাপ খারাপ। না, এটা শুধু বলে ক্ষান্ত হন নাই তো উনির ভাই, উনি এটার আবার ব্যাখ্যা করেছেন। উনি লোকজনকে বলেছেন তোমরা ভুলে গেছো, ও আমেরিকায় এসে ভুলে গেছো ওই মারানি, এখন পরে তারপরে টক মারানি বলেছেন। সো ইট ওয়াজ সো নোংরা, এত ঘৃণ্য, এত ডার্টি, যে এইটাকে আপনি মত প্রকাশ বললে তাহলে আমাদের মত প্রকাশের ডেফিনেশনই চেঞ্জ হয়ে যাবে। তারপরে বলছিলেন যে মানে ইসলামটা বাদ দিলাম, এই টক মানে কিন্তু শুধু যে সাংবাদিককে যেভাবে, আমি আরো বলছি, এটা তো একটা, এটাকে যে মানে উনি যেটাকে ইয়েকে বলেছেন মানে টকশোর, আবার সাংবাদিককে বলেছেন যে পণ্য হবেন না, তাকে বসে যেতে বলছেন, মানে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। আমি বলবো, এবং উনি কেন বলবেন, উনি একজন বয়স্ক মানুষ, এটা কোনো এক্সপ্রেশনই হতে পারে না। বয়স্ক মানুষ মানে হোয়াট ডু ইউ মিন বাই বয়স্ক মানুষ? তো এইটাও গেল। তারপরে আপনি ধরেন ধর্মকে আঘাত করেছে, এটা তো সবাই বলছে, আমার আর ব্যাখ্যা করার দরকার নাই। কিন্তু তারপরে যদি আপনি আসেন তাবলিগ জামাত আরেকটা এরিয়া, সেটাকে আবার আলাদা করে করেছেন। কিন্তু এরপরে আসেন, উনি কিন্তু সরকারকে আঘাত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আঘাত করেছেন দুইভাবে। একটা হলো তার পার্সোনাল লেভেলে, তার সন্তান, তিনি তার উপদেষ্টা। এবং আপনি যদি প্রশ্নটা দেখেন, প্রশ্নটা কিন্তু কোনো আপত্তিকর প্রশ্ন ছিল না। ওয়াইফাই করতে চাচ্ছিলেন, এটার এখন কি অবস্থা? এটা একটা অত্যন্ত সাধারণ, ভেরি সিম্পল গুড কোয়েশ্চেন। এইটাতে তার রিয়েকশনটা দেখেন, কতটা প্রতিক্রিয়াশীল জবাব তার ছিল, কতটা তাচ্ছিল্য ভরা। এটা এক
তার অকৃতজ্ঞতা হয়েছে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের প্রতি, এবং সরকারকে এটা বিব্রতকর করা হয়েছে, কারণ সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই বিষয়ে। সুতরাং তাকে নাকচ করা হয়েছে। জয়কে, হাউ ক্যান হি সে দ্যাট, সরকারের ভিতরে থেকে। এটা হলো সরকারকে বিব্রত করা। এবং সে করার কে? সে করার কে? এবং সাপ্লিমেন্টের জবাব হলো সে করার কে? সে করার কে? তার মানে তো চ্যালেঞ্জ করা, সে যে উপদেষ্টা, তার যে একটা রোল আছে পুরোটা বিষয়ের মধ্যে, যেটা আমরা জানি ডিজিটাল বাংলাদেশের সাথে তার ওতপ্রোতভাবে সম্পর্ক থাকার কথা জানি। এই দিক থেকে কিন্তু সরকারকে আরেকটা জায়গাতে সে আঘাত করেছে, সেটা হলো 5ই জানুয়ারির নির্বাচনের পর এই সরকার যতটা অস্বস্তিতে ছিল, গত কয়েক মাসে আমরা কিন্তু লক্ষ্য করেছি সরকারের কৌশল এবং অন্যান্য অ্যাকশনের দ্বারা দেশের ভিতরে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং বিরোধী দলেরও রাজনীতিকে অনেকখানি তারা নিয়ন্ত্রণে রেখে দেশের স্বস্তি ও শান্তিকর পরিবেশ বজায় রেখেছেন, এবং তার জন্য আবার বান কি মুনের কাছ থেকে কয়েকদিন আগে ধন্যবাদ পেয়েছেন, সেটাও আমরা জেনেছি, কৃতজ্ঞতা পেয়েছেন যে এটা করতে পারার কারণে। সেই জায়গাতে একটা অস্থিতিশীলতা তৈরি করার মতো একটা এই যে বক্তব্যটা দিয়েছেন, এটা কিন্তু সরকারকে বিপদে ফেলা। এটা কেন উনি করেছেন এটা পরের বিষয়, কিন্তু উনি সরকারকে বিপদগ্রস্ত করেছেন। তারপরে আপনি যদি দেখেন এখানে প্রবাসীদেরকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, যে কাজ করতে আসছে কামলাগিরি করা, এই হাউ ক্যান ইউ অ্যাকসেপ্ট ইট? তারপরে আমি বলি, আপনি এটাকে মত প্রকাশের স্বাধীনতার পরও আরেকটা ভার্সন আছে যে উনি নাস্তিক। আমি বলছি এটা, আমি যদি নাস্তিক ধরে নিতাম, নাস্তিকরা এরকম হয় না। নাস্তিকরা আরো পড়াশোনা করে, তারা অনেক মানবিক থাকে, তারা আক্রমণাত্মক হয় না। নাস্তিকরা জানেন নাস্তিকের কাজ আক্রমণাত্মক হয় না, এটা আপনি দেখবেন না যে কেউ। আমি শুনেছি যে উনি প্রচুর পড়াশোনা, আমি জানি আমি এই জায়গাটা আসতেছি। আরেকটা হলো উনি অশিক্ষিতের মতো কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে জানি, আমি 2-4 জন সাক্ষী সহ জানি, উনি ওনার একটা বড় বইয়ের কালেকশন আছে, উনি পড়াশোনা করেন, উনি নীলক্ষেতে ভালো বই পেলে সেগুলি ফটোকপি করায়া উনি নেন। সো এটা আমরা জানি, কিন্তু আমার মনে হয় ওনার পড়াশোনার একটা বদ হজম হয়েছে। আদারওয়াইজ উনি কিন্তু হিস্টোরিক্যালিও হি ডিডন্ট সাইট কারেক্টিং। উনি বলেছেন হজ নাকি মোহাম্মদ চালু করেছে, মোহাম্মদকেও তাচ্ছিল্য করে। আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ কোন মুসলমান উচ্চারণ করে না, এটা মোহাম্মদ যে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্মানসূচক শব্দ সাথে উচ্চারণ আপনি ওই সাল্লাল্লাহু সাল্লামটা বাদ দেন না, মুহাম্মদ তো বলবেন ভাই, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ বলেন না, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ তো বলবেন না, যে তাচ্ছিল্য এবং টিটকারি চলে বলেন না, সেটা আরেকটা শব্দ আছে যেখানে হজ তো মোহাম্মদ চালু করে নাই, এটা তো হিস্টোরিক্যালি ছিল, উনি ওনার মতো রিফর্ম করেছেন। সরি, আপনি কি বলছিলেন? না, মানে ওই ইয়ের মধ্যে আরো একটা খুবই বাজে শব্দ ছিল যে আরবের এই ডাকাত খুনি এই শালার বেটারা কি করে খাবে। না এটাই বলছি, না মনে করেন আমি এটাই বলছি যে উনি কিন্তু একটা লেখাপড়া করার লোক, বইপত্র পড়ে জ্ঞান, এটা কিন্তু একটা হলো যে আপনি পড়েছেন, এটা বদ হজম হয়ে বেরিয়ে গেছে, আরেকটা হলো হজম করে মানুষ। যে কোনো এটা লেখাপড়া কিন্তু হজমের বিষয়, এটাকে গ্রহণ করার বিষয়, শরীরে মস্তিষ্কে মানে মস্তিষ্কে এগুলি গ্রহণ করার বিষয়। আমরা এটার রিফ্লেকশন অন্তত ওই দিন দেখি নাই, তার যে অ্যারোগেন্স, তার যে অভদ্রতা, এবং সর্বোপরি এটা অগণতান্ত্রিক আচরণ। তার আচরণটা কিন্তু কমপ্লিটলি অগণতান্ত্রিক, অন্যের বিশ্বাস, অন্যের মত। আমি আরেকটা কথা করতে পারি যে সাংবাদিককে তো প্রশ্ন করতে দেয় নাই, এবং ওই দিনেরই অনুষ্ঠানে উনি ছাড়া আর কেউ কথা বলেন, সভাপতি কেউ, মানে একমাত্র উনি কথা বলেছেন আর কি। সুতরাং আমি এইটুকু বলেই প্রাথমিক বক্তব্যটা দিব যে এই জায়গাটাতে আমার মনে হয় মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, মানে অনেকে বলে না যে এর মধ্যে ধূম্রজাল সৃষ্টির, এটা ধূম্রজাল সৃষ্টি করার সুযোগ নাই আসলে। আমার যেটা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এটা জানার পর যেহেতু উনি দেশের বাইরে, এটাকে এই সেন্টিমেন্টটাকে কুল ডাউন করার জন্য একটা সিদ্ধান্ত মেসেজ হিসেবে পাঠিয়ে দিয়েছেন। উনি হাতে সময় নিয়েছেন যাতে উনি ফিরে আসতে পারেন, প্লাস উনি সুচিন্তিতভাবে এই বিষয়ে যথাযথ কি অ্যাকশন আসলে সর্বোচ্চ নেওয়া যায়, সর্বনিম্ন নেওয়া যায়, আইন কি বলে এবং মানে সামগ্রিক পরিবেশ পরিস্থিতি কি দাবি করে সেটা যাতে উনি বিবেচনা করতে পারেন, এই জন্য হাতে সময়টাও নিয়েছেন, কারণ ওনাকে তো ফিরতেও সময়টা নিতে হবে। আমার মনে হয় এখানে ধূম্রজালের অবকাশ নাই, সুযোগ নেই। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, আমি আসলে যে প্রশ্নটি করতাম সেই প্রশ্নের জবাব অলরেডি নাইম ভাই দিয়ে দিয়েছেন যে বিএনপি বলছেন যে আওয়ামী লীগ একটি ধূম্রজাল সৃষ্টি করছে, কিন্তু আমরা যা দেখেছি যে ঘটনার একদম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা জানতে পেরেছি, যদিও সূত্রটি নিশ্চিত না, কিন্তু আমরা জানতে পেরেছি যে তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আজকে আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ আনুষ্ঠানিক ব্রিফিং করে জানিয়েছেন যে সিদ্ধান্তটি পাক্কা, প্রধানমন্ত্রী আসার পরে নেবেন। এটা আপনার কাছে জানতে চাই যে এর আগে আমরা বিভিন্ন সময় অনেক মন্ত্রীর বিরুদ্ধে অনেক অভিযোগ আসে, যেমন
সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকেও প্রধানমন্ত্রী এক ধরনের ডিফেন্ড করেছেন। সুরঞ্জিত সেন গুপ্তের বিরুদ্ধে অভিযোগ ছিল, উনি পদত্যাগ করেছিলেন, তারপরে উনি দীর্ঘদিন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। কিন্তু এই ক্ষেত্রে দেখলাম একদম তাৎক্ষণিকভাবেই মানে অ্যাকশন নেওয়া হলো, বা মানে যেটা এইটা একটু আপনার জানতে যে মানে কেন ওনার অপরাধের ধরনটা কি অন্যদের চেয়ে একটু আলাদা? আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নের জন্য। নাঈমুল ইসলাম খান যেভাবে বলেছেন অত সুন্দরভাবে বলতে পারবো না, আমি সাংবাদিক মানুষ। আমি যেটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা কথা আছে ইংরেজিতে, উনি জানেন, সবাই জানি আমরা, লিবার্টি ডাজন্ট মিন লাইসেন্স। মানে যে কথাটা নাঈম সাহেব বলছেন সেটাই আমি সংক্ষেপে বলতে, লিবার্টি ডাজন্ট মিন লাইসেন্স। সরকার বা সরকারের বাইরে যেখানেই থাকি না কেন আমি যা ইচ্ছা তা বলতে পারি না, আমার লিবার্টি আছে বলার, বাক স্বাধীনতা, সেইটার একটা জায়গায় একটা কার্টেল আছে। এখন আপনার যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে আমি যেটা উপলব্ধি করি সেটা বলতে চাই আমি। সেটা হচ্ছে যে এই কথাগুলি উনি বলেছেন, যেভাবে বলেছেন আমি একটু আগে দেখলাম, আমি কিন্তু আগে এইভাবে দেখি নেই, সুযোগ হয়নি। সেই কারণে আমি বললাম যে একবার দেখে নিলে সবাই ভালো হয়েছে সেটা। কিন্তু উনি কিন্তু এটা নতুন না, উনি এর আগেও কয়েকটা জায়গায় বিভিন্ন অল্প দিন আগে একটা কার্যনির্বাহী কমিটির সভায় তিনি মন্তব্য করেছেন সিনিয়র লিডারদের সম্বন্ধে, এটা আমরা শুনেছি, তার আগে করেছেন। কিন্তু এখানে আপনি যে প্রশ্নটি করেছেন সূক্ষ্ম প্রশ্ন আর কি, যে ডিসক্রিমিনেশন হয়েছে কিনা, বৈষম্য হয়েছে কিনা। শুনুন, এইখানে যে বক্তব্যটা নাঈম সাহেব যেটা বলছেন, এইটা এই বক্তব্য তো কোনো ব্যক্তি যে ধর্মপরায়ণ না, বাট বাই রিলিজিয়ন এ মুসলিম অর ইভেন এ হিন্দু অর এ খ্রিস্টান, এই ধরনের বক্তব্য কোনো ধর্মের কোনো ব্যক্তি যে বিশ্বাস করে সে গ্রহণ করতে পারে না। এটা তো বাস্তব সত্য কথা। গ্র্যাভিটিটা অনেক বেশি, ভেরি রিস্কি, ভেরি রিস্কি সরকারের জন্য। কাজে এখানে ওই যে সৈয়দ মাহমুদ আলী বা আদার্স কোথায় কি বলেছেন তার সাথে কোনো তুলনা নেই এখানে। কাজে এটা যেটা কেন বলেছেন, কি প্রেক্ষাপটে বলেছেন, এগুলি বিশাল বিশ্বাস করার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। যে কেউ যদি বলেন যে এটার অন্তর্নিহিত সূত্র কি, অন্তর্নিহিত কোনো রহস্য আছে কিনা, এই রহস্যেরও কোনো প্রশ্ন নাই। উনি তো নিজেই আবার আজকে পত্রিকা দেখছি বিবিসিকে বলেছেন যে উনি ওনার অবস্থানে তিনি ওন করেছেন, উনি ওন করেছেন যে না আমি বলেছি, আমি কোনো এটা কন্ট্রাডিকশন বা দেব না। সুতরাং আমি যেটা আপনি যে প্রশ্ন করেছেন সেই লঘুদণ্ড গুরুদণ্ডের ব্যাপার না। এখানে প্রধানমন্ত্রী তিনি উপস্থিত তখন নিউ ইয়র্কে, এবং তার উপস্থিতিতে একটি সভায়, যেখানে একটা মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী, একটা ওথ নিয়েছেন, ওথ অফ সিক্রেসিও আছে সেখানে, সেখানে দলীয় একটা পজিশনে সে আছে, ইজ এ মেম্বার অফ দ্য প্রেসিডিয়াম। কাজে এই সবগুলি বিচার বিশ্লেষণ করতে হবে। তার একটা কথা বলে মনে হয় দলীয় মুখপাত্র, বিকজ হি ইজ মেম্বার অফ দ্য প্রেসিডিয়াম। আর একটা কথা হচ্ছে সে সরকারের মন্ত্রী পরিষদের সদস্য। এই দুটো জিনিস যদি আমরা দেখি, দল এবং সরকার দুটো কিন্তু কম্বাইন্ডলি সে কিন্তু এনজয় করে, যেটা অনেকে করেন না। সেই ক্ষেত্রে আরো দায়িত্বশীল বক্তব্য আসবে, তার থেকে এটাই আর বাঞ্ছনীয়। কিন্তু যেটা তিনি করেছেন, কেন করেছেন উনি বলতে পারবেন। আজ তিনি আর আজকে পত্রিকা থেকে ক্ষমার প্রার্থনা দূরের কথা, তিনি ওন করেছেন, আমি বলেছি ঠিক আছে বলেছেন, সে ওন করেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে আপনি দেখছেন, আজ আমি দেখলাম যে কিছু মামলা হয়ে গেছে কয়েকটা, এবং দেশে যে একটা সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে, একটা স্বাভাবিক কারণে। আমার নিজের, আমি অত সেভাবে বলবো না, আমি সারাদিন ধর্মকর্ম করি না, কিন্তু আমার মনেও কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে অ্যাজ এ মুসলিম। ন্যাচারালি নাঈম সাহেবের যেটা হচ্ছে, ভাই সাহেবের আপনার এটা হবেই যে কোনো ধরনের। কিন্তু এই ক্ষোভ সৃষ্টির জন্য যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই জন্য অবশ্যই একটি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। সেটা হানিফ সাহেব বলেছে, এটা অলরেডি কালকেও আমরা জানিয়েছি, এটা হতে পারে। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, শুধুমাত্র তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়াটা শুধুমাত্র শেষ নয়, এর পরেও বোধহয় পদক্ষেপ নেবেন। কারণ আমরা আমাদের প্রধানমন্ত্রী যতটুকু আমরা চিনি, আমি ব্যক্তিগতভাবে, বা নাঈম সাহেব তো একসময় ছাত্র রাজনীতি করেছেন জানেন, আজকে সাংবাদিক শিক্ষকতা করেন, কিন্তু তারা আমরা যারা কাছ থেকে দেখেছি জানি সে নিজে ধার্মিক এবং ধর্মের তার প্রচন্ড বিশ্বাস, অন্য ধর্মের প্রতি একই ইকুয়াল রেসপেক্টে তারা আছে। কাজে এখানে যে জায়গাতে যিনি আঘাত করেছেন, যে নাঈম সাহেব যেটা বলেছেন, সেটা যে আঘাতটা যেখানে করেছেন, যে ভাষায় করেছেন, অমার্জনীয়। জি, জনাব শফিউল আলম ভূঁইয়া, আমরা একটু জানা যে জনাব ইউসুফ হোসেন হুমায়ুন বললেন যে ওনাকে শুধু মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়াটাই শেষ না, আরও ব্যবস্থা নেওয়া হতে পারে। যেমন উনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সেখানে উনি থাকবেন কি থাকবেন না সেই প্রশ্ন।
আর এমনিতে আমরা মাঠে দেখছি যে ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি আসছে, এর সাথে ওনার ফাঁসির দাবি পর্যন্ত করেছে, অনেক রকমের দাবি। কালকে আরেকটি সংগঠন ইসলাম ঐক্য জোট মুরতাদ ঘোষণা করে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নানা রকম। তারপরে ধরুন যেমন আরেকটা ব্যাপারও আছে এখানে যে কয়েকদিন আগে সাইবার ক্রাইমের একটি মামলায়, প্রথম মামলায় কটাক্ষ করার জন্য বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার জন্য একজনের 7 বছরের কারাদণ্ড হয়েছে। তো সেই আইনেও এই বিষয়টি জড়াতে পারে ওনার মানে বক্তব্যের যে ধরন। একটু আপনাকে শুনতে চাই যে ওনার আর কি ওনার হতে পারে। যেমন ধরুন যেটা নাইম ভাই বলছিলেন সেটার সাথে আমি যদি একটু অ্যাড করি, আমরা যে ভিডিওটি দেখলাম লতিফ সিদ্দিকী সাহেব যে বক্তৃতা করছিলেন, এর বাইরে আরো কিছু ছিল, হ্যাঁ ওগুলো নাইম ভাই অ্যাড করেছেন। এবং হুমায়ুন ভাই যথার্থই বলেছেন যে এটি কিন্তু নতুন না, এটি যে উনি এইবার প্রথমবারের মতো করলেন তা কিন্তু না, এরকম আমরা শুনেছি। এবং বিশেষ করে এই টেইপে যেভাবে দেখলাম আচরণটা, মনে হলো একজন সামন্ত প্রভু কথা বলছেন, যে তার সামনে অন্য কেউ আর কথা বলতে পারবে না, কোনো সাংবাদিক কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। এবং যে ভাষায় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, যে কোনো মুসলিমের জন্য এটা অপমানজনক। তো এখন এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী একটি ইঙ্গিত দিয়ে দিয়েছেন, হানিফ সাহেব বলেছেন যে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হবে। তো তারপরে অন্য ব্যবস্থা তো তার বিরুদ্ধে হতেই পারে। আপনি নিজে বলেছেন অলরেডি আজকে মামলা হয়েছে, একাধিক মামলা হয়েছে, 4টা মামলা হয়েছে চট্টগ্রামে, বরিশালে মামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। যেমন এখন এই ক্ষেত্রে যেটা বলতে হয় যে মত প্রকাশের স্বাধীনতার জায়গাটা আমাদের একটু ফিরতে হয়, সেটা হচ্ছে নাইম ভাই একটু আলোকপাত করেছেন। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি যে মত প্রকাশের স্বাধীনতা কি আমি যা ইচ্ছা তাই বলবো? আমার কনস্টিটিউশনের আর্টিকেল 39-এ পরিষ্কার বলা আছে যে আমার মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে শর্ত সাপেক্ষে, এই শর্ত সাপেক্ষে। ইভেন আমি আজকে আপনার এই শোতে আসার আগে আমার কেন যেন মনে হচ্ছিল যে এই বিষয়টি নিয়ে মত প্রকাশের বিষয়টি আলোচনা হবে। আমি ইউনেস্কো তো কমিউনিকেশন, মিডিয়া এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে ডিল করেন, ইউনেস্কোর হ্যান্ডবুকটি দেখছিলাম যে ওইখানে মত প্রকাশের স্বাধীনতা বলতে তারা কি মিন করছে। আপনি আপনার বক্তব্য প্রকাশ করবেন, সেই বক্তব্য দ্বারা অন্যকে আপনি আহত করতে পারবেন না এবং কারো ধর্মবিশ্বাসে আঘাত করতে পারবেন না। করলে কি হবে? সেটা হেইট স্পিচের আন্ডারে পড়ে যাবে। যে আপনি হেইট স্পিচ দিয়েছেন, হেইট স্পিচ দিলে, এবং আরেকটা জিনিস হচ্ছে আপনাকে, আপনি যে দেশে মত প্রকাশ করবেন সেই দেশের প্রচলিত আইনের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল থাকতে হবে। তো এখন লতিফ সিদ্দিকী সাহেব তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ধর্ম, মুসলিমদের ধর্মবিশ্বাসকে আঘাত করেছেন। শুধু তাই নয়, উনি হেইট স্পিচ দিয়েছেন। হেইট স্পিচ কোনটা? হেইট স্পিচ যেই স্পিচ ভায়োলেন্স সৃষ্টি করতে পারে। আজকে দেখেন এই বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশ উত্তপ্ত হয়ে উঠেছে, এটা একটা। তারপরে হচ্ছে যে সরকারের সিদ্ধান্ত নিতে দেরি হলে যে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। তারপরে আমাদের যে প্রচলিত আইন, আমাদের প্রচলিত আইনও কিন্তু কারো ধর্মবিশ্বাসে আঘাত করাটাকে সমর্থন করে না, সেই ক্ষেত্রেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় প্রচলিত আইনে। তো মামলা হয়েছে, মামলা আইন, আমি মনে করি যে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন। আওয়ামী লীগ তার দলীয় বিবেচনায় তাকে সভাপতি মণ্ডলী থেকে অব্যাহতি দিতে পারেন, আর আইনগত ব্যবস্থা তো তার বিরুদ্ধে চলতেই পারে। তবে এখানে যে বিষয়টি শুধুমাত্র লতিফ সিদ্দিকীর জায়গায় সীমাবদ্ধ থাকলে বোধহয় আমাদের হবে না। আমাদের আরো কিছু কিছু মন্ত্রী আছেন যারাও কিন্তু লাগামহীন কথাবার্তা নানা সময় নানা জায়গায় বলেন। তো এই যে লাগামহীন কথাবার্তা বললে দুটি জিনিস হয়। একটা হলো যে মন্ত্রী কারা হয়েছেন সেই সম্পর্কে মানুষের একটা বিরূপ ধারণা হয়, স্ট্যান্ডার্ডটা কি। কারণ নাইম ভাই ইঙ্গিত করছিলেন যে মন্ত্রী তো জনপ্রতিনিধি, উনি সাধারণ মানুষ না, উনি তো একটা রোল মডেল ওনার সমর্থকদের জন্য এবং সারা দেশের জন্য। তো কারা মন্ত্রী হয়েছেন এটা একটা বিষয়, মন্ত্রীদের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন উঠে যায়। আরেকটি হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক চেতনার অবস্থাটা কি, যে আমাদের নেতা কারা হচ্ছেন সেটা একটা। তারপরে হচ্ছে যে আপনার এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করাটাই, যে সাধারণ মানুষ যারা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছে তাদের সামনে যখন আপনি কোনো বক্তব্য উপস্থাপন করেন, সেটি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করলে মানুষের প্রতি এক ধরনের অশ্রদ্ধার বহিঃপ্রকাশ হয়। সর্বোপরি সরকারের জন্য এটি ভয়ানক হয়ে যায়, যেমন সরকার বিব্রত হয়। যেমন আজকের পরিস্থিতি যদি মাননীয় প্রধানমন্ত্রী যথার্থভাবে সামাল না দিতেন, তাহলে হয়তো এতক্ষণে আমরা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াওয়ের মতো অবস্থা দেখতে পেতাম। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে লতিফ সিদ্দিকীর
এই বক্তব্য, তার যে প্রতিক্রিয়া, তার ব্যাপারে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, এইগুলোকে মাথায় নিয়ে আমি আশা করব যে আমাদের অন্যান্য মন্ত্রী যারা এই ধরনের যেটাকে বলি যে এই যে লুজ টক যারা করেন, তাদেরও এখান থেকে সতর্ক হতে হয়ে যাবে বিষয় আছে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে এসে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সারা দেশে, সেটা নিয়ে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।